হয় এরকম একটা Recording ইনসুলেটরের is নাম on. বলো। বলতে পারবে কেউ? সাসপেনশন টাইপ ইনসুলেটর। হ্যাঁ, ডিস্ক টাইপ বা সাসপেনশন স্ট্রেন যাই বলো না কেন, ডিস্ক টাইপ ইনসুলেটর, ঠিক আছে? সাসপেনশন ইনসুলেটরটাও কোনো ভুল নয়, বাট ইন জেনারেল ডিস্ক টাইপ ইনসুলেটর ইউজ করা হয়। এবং সেটার মধ্যে যখন আমাদের ভার্টিক্যাল লাইন থাকবে তখন এক ধরনের হবে, আর যখন হরাইজন্টাল থাকবে তখন এক জায়গায় সাসপেনশন, এক জায়গায় স্ট্রেন। আর লো ভোল্টেজে ইউজ হয় প্রশান্ত, লো ভোল্টেজে ইউজ হয় এরকম ইনসুলেটর। সুদীপ্ত রানা, লো ভোল্টেজে ইউজ হয় এরকম ইনসুলেটরের নাম বলো। সুদীপ্ত রানা, সুজিত পারবাট, সুজিত শুনতে পাচ্ছ? সুজিত? ট্রেন টাইপ, হ্যাঁ বলো বলো। ট্রেন টাইপ, ট্রেন। না, লো ভোল্টেজে ইউজ হয় হচ্ছে শ্যাকেল ইনসুলেটর। লো ভোল্টেজ কত? 230 ভোল্ট, 400 ভোল্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে লো ভোল্টেজ। তো 230 ভোল্টে যেটা ইউজ হয় সেটা হচ্ছে শ্যাকেল ইনসুলেটর, যেটা আমাদের ডিস্ট্রিবিউশন লাইনে ইউজ করা হয়। আর 33 কেভিতে ইউজ হয় এরকম একটা ইনসুলেটর। 33 কেভিতে, প্রশান্ত লেফটই করে গেল। মহেন্দ্র, 33 কেভিতে ইউজ হয় এরকম একটা ইনসুলেটরের নাম বলো। ট্রেন টাইপ, হ্যাঁ একদম, পিন টাইপ ইনসুলেটর 33 কেভিতে ইউজ হয়। হোয়াট ইজ দ্য ফাংশন অফ রেন শেড? হোয়াট ইজ দ্য ফাংশন অফ রেন শেড ইন দ্য ইনসুলেটর? রেন শেডের ফাংশন কি ইনসুলেটরে, এবং কোনটাকেই বা রেন শেড বলা হয়? আমি বলে দিয়েছিলাম। ইনসুলেটরে রেন সেটটা তো ম্যাম ইনসুলেটর গুলোকে বৃষ্টি থেকে করে। হ্যাঁ মানে আমার পিন। নিচে নিচে নিচে। হ্যাঁ, বা রেনের সময় যাতে ওয়াটারটা তার ভেতরে না ঢুকে বাইরে দিয়েই যাতে পড়ে যেতে পারে সেটার জন্য রেন শেড ইউজ করা হয়। আর স্মুথ হ্যাঁ, সারফেস বড় করার, থেকে ছোট বড় করতে হবে। হ্যাঁ, আর ইনসুলেটরের বডিটাকেও স্মুথ সারফেস করা হয় সেই একই কারণে, যাতে করে ডাস্ট পার্টিকেল বা ওয়াটার কন্টেন্ট ওর মধ্যে জমা হতে না পারে। তো সেই জন্য হচ্ছে স্মুথ সারফেস করা হয় ইনসুলেটরের বডিটা। হোয়াট ইজ স্ট্রিং এফিসিয়েন্সি? স্ট্রিং এফিসিয়েন্সি কাকে বলে? ঠিক আছে, চলো আজকে এইগুলো তাহলে আমাদের আগে পড়া হয়ে গেছে, তাই তো? স্ট্রিং এফিসিয়েন্সি, স্ট্রিং এফিসিয়েন্সির নিউমেরিক্যাল প্রবলেম, তারপর কি কি মেকানিক্যাল ডিজাইন আমাদের ওভারহেড লাইনের জন্য করা হয়, মেকানিক্যাল ডিজাইনের মধ্যে কোন কোন পার্ট পড়ে, ওভারহেড লাইনের, ট্রান্সমিশন লাইনের কি কি পার্ট ইম্পর্টেন্ট, মেন কম্পোনেন্টস কি কি, সেগুলো আমরা পড়েছি। কন্ডাক্টর, সাপোর্ট, ইনসুলেটর, তাই তো? তো এগুলো ডিটেল পড়েছি। এবং এখান থেকে যা কোয়েশ্চেন আসতে পারে সেটা হচ্ছে শর্ট কোয়েশ্চেনে আসতে পারে যে কোন কোন কন্ডাক্টর ইউজ করা হয়, বা তাদের প্রপার্টিজ কি, ইনসুলেটর কি কি ভোল্টেজে কোন কোন ইনসুলেটর ইউজ করা হয়, তাদের প্রপার্টিজ কি, ইনসুলেটরে ক্র্যাক হওয়ার পেছনে কারণ কি, ঠিক আছে? সাপোর্টের কত হাইট হয় এবং কতটা ডিস্টেন্সে, কোন সাপোর্টকে কতটা ডিস্টেন্সে ইউজ করা হয়, কোথায় কোন ভোল্টেজে কি ধরনের সাপোর্ট ইউজ করা হয়, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসবে। এবার আজকে যেটা পড়বো সেটা আগের দিনে আমি বলেছিলাম তোমাদের, যে করোনা, এই করোনা আমাদের যে প্যান্ডেমিকের করোনা সেটা নয়, এই করোনা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল
পাওয়ার সিস্টেমে একটা আনডিজায়ারেবল একটা ফেনোমেনন, যেটা পাওয়ার সিস্টেমকেও কিন্তু ক্ষতি করছে। যেমন প্যান্ডেমিক আমাদের ওয়ার্ল্ড ওয়াইড সবার ক্ষতি করছে, ঠিক সেভাবেই পাওয়ার সিস্টেমেও একটা করোনা নামক একটা আনডিজায়ারেবল এফেক্ট বা ফিনোমেনন তৈরি হয়, যেটা পাওয়ার সিস্টেমের ওভারহেড লাইনকে ক্ষতিগ্রস্ত করছে। তো সেটাকে মিনিমাইজ করার জন্য অনেকগুলো ওয়ে আউট বের করা হয়েছে, বাট কোনো প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল কোনো একটা ইকুইপমেন্ট বা প্র্যাকটিক্যাল কোনো একটা বিষয়ের উপরে কখনোই সেটাকে জিরো করা যায় না, সেটা মিনিমাইজ করা যায়। তো সেটুকুই ম্যাম আমরা ওই যে সাউন্ডটা হয় ওটাই তো করোনা লস, হ্যাঁ হ্যাঁ একটা হিজিং সাউন্ড হয়। একদমই। এবার সেটা কিভাবে হয়, কেন হয়, তার পেছনের ফিজিক্সটা কি, সেটা আমরা দেখব। তো স্ক্রিনটা শেয়ার করি আমি। ঠিক আছে, তো কন্টেন্ট কি কি আছে আমাদের প্রেজেন্টেশনের আজকে, না হোয়াট ইজ করোনা, করোনার ফরমেশনটা কিভাবে হয়, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, কি কি ফ্যাক্টর করোনাকে এফেক্ট করে, এবং ইম্পর্টেন্ট টার্মস রিলেটেড টু করোনা। এই করোনা রিলেটেড কিছু ইম্পর্টেন্ট টার্মস আছে এবং তাদের কিছু ফর্মুলে আছে, সেগুলো আমরা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব একটা, তাহলে বুঝতে পারবো, এবং তার ফর্মুলাগুলো আমরা জাস্ট মনে রাখবো। জেনারেলি আসে না, বাট তাও যদি বাই চান্স আসে তাহলে তোমরা করতে পারবে, বা হায়ার স্টাডিজের ক্ষেত্রেও কাজে লাগবে। তো করোনা জিনিসটা আমরা আগেই বলেছি যে এটা একটা এয়ারের আয়োনাইজেশন, সারাউন্ডিং কন্ডাক্টরে এয়ার আয়োনাইজড হয়ে যে ইলেকট্রনের অ্যাভালেন্স তৈরি করে বা ইলেকট্রনের বন্যা তৈরি করে, সেটাকেই বলা হয়ে থাকে করোনা। ঠিক আছে, যার জন্য আমরা রেজাল্টের স্বরূপ আমরা কি পাই দেখতে, না একটা হিট লস হয়, এবং দেখতে পাই যেটা সেটা হচ্ছে লুমিনাস একটা এনভেলপ সারাউন্ডিং করোনা, এবং একটা সাউন্ড শুনতে পাই, যে হিট এনার্জি লসটা হচ্ছে তার পার্টলি একটা পোর্শন তৈরি হয় লাইট, আর একটা পোর্শন তৈরি হয় সাউন্ড। তো এই লাইটটাকে খালি চোখে খুব একটা দেখা যায় না, এটা স্ট্রোবোস্কোপ নামক যন্ত্র দিয়ে দেখতে হয়। তো এটাই হচ্ছে করোনা। তাহলে এখানে যেটা আমরা ডেফিনেশনে লিখেছি, পরীক্ষায় যদি দেয় হোয়াট ইজ করোনা, তখন জাস্ট এভাবেই গুছিয়ে লিখতে হবে যে ইট ইজ এ সেলফ sustained electric discharge in which field intensified ionization is localized only over a portion of the distance between the electrodes, and in which a luminous envelope is seen accompanying with hissing sound। যেটা বললাম সেটাই সুন্দর ভাষায় লেখা আছে। পাওয়ার লস অ্যান্ড ওজোন গ্যাস ফরমেশন, সেখানে এনার্জি লস হচ্ছে, পাওয়ার লস হচ্ছে, এবং একটা গ্যাস তৈরি হচ্ছে এই সমস্ত ঘটনার পেছনে, সেটা হচ্ছে ওজোন গ্যাস ফরমেশন হচ্ছে। ঠিক আছে, তো এই করোনা কিভাবে তৈরি হলো সেটা আমরা দেখব, প্রোডাকশন থিওরি। তো প্রথমেই যেটা বলেছিলাম যে এটা বেস করে আছে সেই থিওরির উপরে, যেটা হলো কিনা আয়োনাইজেশন থিওরি। সারাউন্ডিং পাওয়ার কন্ডাক্টর, যেটা আমাদের ওভারহেড লাইন আছে, সেগুলোতে একটা পাওয়ার কন্ডাক্টর আমরা বলবো। তো সেখানে হাই ভোল্টেজ নিয়ে সেই ওভারহেড লাইন ডিল করে, আর জেনারেলি 100 কেভির উপরেই কিন্তু এই করোনা লসটা হয়, তার নিচে খুব সামান্য বা হয়তো না হয় না বললেই চলে, নেগলেক্টেড। তো সেই জন্য বলেছি যে পাওয়ার কন্ডাক্টর মানে হচ্ছে যেখানে হাই ভোল্টেজ নিয়ে যে কন্ডাক্টর গুলো ডিল করে, যে ওভারহেড লাইন গুলো ডিল করে, সেখানেই এই করোনা লসটা হয়। এবং কার জন্য হয়, না এয়ারের আয়োনাইজেশনের জন্য। প্রত্যেকটা মানে অ্যাটমসফিয়ারে আমাদের রয়েছে কি না ফ্রি ইলেকট্রনস রয়েছে। তো এবং সেই ইলেকট্রনস থাকার কারণে অ্যাটমসফিয়ারে কি থাকছে, কসমিক রে থাকছে, এবং ন্যাচারাল রেডিও অ্যাক্টিভ রে সেখানে রয়েছে। তো the spacing between the conductor is large with respect to their diameter। তো তাদের ডায়ামিটার ওয়াইজ কিন্তু তাদের একটা কন্ডাক্টর থেকে আর একটা কন্ডাক্টরের মধ্যে লার্জ স্পেসিং রাখা হয়।
Free electron will move with certain velocity depending upon the field strength. যত বেশি ভোল্টেজ সেখানে ইলেকট্রিক ফিল্ড কিন্তু ততটাই বেশি এবং স্ট্রেংথ তার ফিল্ড স্ট্রেংথটাও বেশি। These electrons will collide with the molecule of air, and in case the speed is large, they will dislodge electrons from these molecules. তাহলে ইলেকট্রন গুলো কি করছে, ফ্রি ইলেকট্রন গুলো আমাদের কন্ডাক্টরের ইলেকট্রনের সাথে কলিশন করছে, মানে সংঘর্ষ হচ্ছে। তো যখন পাওয়ার ভোল্টেজ তার মধ্যে দিয়ে ভোল্টেজ রয়েছে এবং কারেন্ট ফ্লো করছে, তার মানে সেখানে একটা তোমার কি বলবো একটা প্রসেস রানিং। তো সেই প্রসেসের মধ্যে যখন ইলেকট্রন গুলো একে অপরের সাথে, পাওয়ার কন্ডাক্টরের ইলেকট্রন এবং অ্যাটমসফিয়ারের ইলেকট্রন একে অপরের সাথে কলিশন হচ্ছে এবং সেখানে তৈরি হচ্ছে কি না হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রন, এবং ইলেকট্রন গুলো মলিকিউল থেকে এক একটা ইলেকট্রন ভেঙে যাচ্ছে, সেজন্য বলছে ডিসলজ, দে উইল ডিসলজ ইলেকট্রন ফ্রম দিস মলিকিউল, thereby the electrons will increase in number। এবং সেখানে যেহেতু অনেকগুলো ইলেকট্রন তৈরি হয়ে গেছে সেখানে নাম্বার অফ ইলেকট্রনটা বেড়ে গেছে। The process of ionization thus cumulative and ultimately forms an electron avalanche। আমরা অ্যাভালেঞ্চ ব্রেকডাউন করেছিলাম, তার মানে কি ইলেকট্রন অনেক পরিমাণে ছেয়ে গেছে, বন্যা হয়ে গেছে। অ্যাভালেঞ্চ মানে হচ্ছে বন্যা হওয়া, ফ্লাড। তো ইলেকট্রনের অ্যাভালেঞ্চ তৈরি হয়। When the ionization becomes sufficient, electric discharge through the air path starts। যখন আয়োনাইজেশন মানে একদম পর্যাপ্ত পরিমাণে হয়ে গেছে এবং ইলেকট্রিক ডিসচার্জ থ্রু দ্য এয়ার পাথ তখন তৈরি হয়েছে। হিউজ পাওয়ার লস কিন্তু সেই সময়ই ঘটছে। A part of this power or energy in the form of heat is converted partly to sound and partly to light energy. This is the physics behind the corona. This is the physics behind the corona. তো আর একটা জিনিস আমি একটুখানি, সুদীপ্ত তুমি একটুখানি এটা নিয়ে নেবে তো স্ক্রিনশটটা একজনের। ওকে ম্যাম। ঠিক আছে, তো এটাই হলো আমাদের ফিজিক্স, যে কি ঘটছে। বেসিক্যালি এয়ারের মধ্যে ফ্রি ইলেকট্রনস আছে, রেডিওঅ্যাক্টিভ রে আছে, কসমিক রে আছে, এবং তার কারণে পাওয়ার কন্ডাক্টরের যে ইলেকট্রন সেই ইলেকট্রনের সাথে দুটো ইলেকট্রন কোলাইড করে দুটো জায়গার তারা ইলেকট্রনের অ্যাভালেন্স তৈরি করছে, এবং এই ইলেকট্রনের অ্যাভালেন্সের জন্য ইলেকট্রিক ডিসচার্জ হচ্ছে এবং সেখানে পাওয়ার লস হচ্ছে। পাওয়ার লসের কারণে এনার্জি লস, যেহেতু সেটা হিট থেকে দুটো আলাদা এনার্জিতে পার্টলি করে পার্ট করে কনভার্ট হচ্ছে। তাহলে ফিজিক্সটা যদি লিখতে দেয় পারবে তো, প্রোডাকশন থিওরি অফ করোনা নিজেরাই লিখতে পারবে। এবার হচ্ছে এফেক্ট অফ করোনা, কি কি এফেক্ট এই করোনার ফলে হচ্ছে। প্রথমেই যেটা বললাম যে একটা লাইট দেখা যায়, সেই লাইটটার কালারটা কি না ইউনিফর্ম ব্লুইশ হোয়াইট গ্লো ইজ সিন ওভার দ্য কন্ডাক্টর। আর কি বললাম যে হিসিং সাউন্ড শোনা যায়, ওজোন গ্যাস ফর্মেশন হয়, আগেই বলেছিলাম। রেডিও ইন্টারফারেন্স ইজ অকারিং ইন দ্য নেইবারিং কমিউনিকেশন লাইন, যেখানে রেডিও মানে আমাদের কমিউনিকেশন সিস্টেমও রয়েছে, সিগন্যালের থ্রু যেগুলো আমাদের রেডিও সিগন্যাল আমরা পাই, তো সেখানে কি হচ্ছে না কমিউনিকেশন লাইন যেগুলো রয়েছে সেখানে আমাদের ইন্টারফারেন্স হচ্ছে এই পাওয়ার লসের জন্য। তো এটা নিশ্চয়ই একটা আনডিজায়ারেবল একটা ব্যাপার, আমরা সেটা চাইনি কিন্তু হচ্ছে। A considerable amount of power loss is taking place। তাহলে এই চারটে এফেক্ট কিন্তু, পাঁচটা এফেক্ট করোনার কারণে হয়ে থাকছে। কি কি করোনার সম্বন্ধে আরো কিছু তথ্য আমি দিয়েছি, সেটা হচ্ছে যে কত ভোল্টেজে অকার করে এই করোনা, তো আগেই বললাম 100 কেভি ওপরে। The minimum potential gradient required for corona is
30 kV per centimeter or 21.2 kV per centimeter, এটা শর্ট কোশ্চেনে আসে, ঠিক আছে, তাই এটা মনে রাখবে। তাহলে আরএমএস এ হচ্ছে 21.2 কেভি পার সেন্টিমিটার আর পিকে হচ্ছে 30 কেভি পার সেন্টিমিটার। সেটা যদি কোশ্চেনে মেনশন করে দেয় যে পিক ভোল্টেজ কত, পিক তোমার পটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত, তখন কিন্তু এটা বলতে হবে যে 30 কেভি। আর যদি আরএমএস বলে দেয় তাহলে 21 অপশানে দিয়ে দেবে, তো সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ইন ব্যাড ওয়েদার কন্ডিশন করোনা ইজ মোর। ব্যাড ওয়েদার বলতে বৃষ্টি বর্ষা যেদিন হবে সেই জায়গাতে যেখানে বেশি হয় সেখানে করোনা এফেক্ট বেশি হয়। The mechanical and electrical design of the system highly influences corona. অবশ্যই যে কন্ডাক্টরের যদি স্পেসিং মাঝখানে না থাকে বেশি করে, আমাদের এই করোনাকে দূর একটা ভাবেই করা যাবে যে একটা কন্ডাক্টর থেকে আর একটা কন্ডাক্টরের স্পেসিং বাড়াতে হবে, এবং কন্ডাক্টর যেগুলো ইউজ করব সেগুলো অবশ্যই বান্ডেল অর স্ট্র্যান্ডেড কন্ডাক্টর হতে হবে। তাহলে এইরকম ডিজাইনের যদি কোনো রকম গাফিলতি হয় তাহলে কিন্তু করোনা সেখানে বেশি হবে। ইন হিলি রিজিয়ন করোনা ইজ মোর দ্যান ইন প্লেন রিজিয়ন। সমতল ভূমির থেকে পাহাড়ি অঞ্চলে করোনা বেশি হয়। As spacing between the conductors is kept sufficient nowadays, corona is rare event even in the 400 kV or more lines. যেহেতু স্পেসিংটাকে মেনটেন করা হয়েছে, দুটো বা তিনটে কন্ডাক্টর যাই ইউজ করছি আমরা আর ওয়াই বি ফেজ, সেই কন্ডাক্টরের মাঝে সাফিসিয়েন্ট স্পেসিং রাখার জন্য করোনাকে অনেকটা রিমুভ করা গেছে, রেয়ার ইভেন্ট হয়েছে। সেটা 400 কেভি লাইনের লাইন বা মোর তার বেশি ভোল্টেজের ক্ষেত্রেও কিন্তু এই করোনা ইফেক্টটাকে কমানো গেছে। নেক্সট হচ্ছে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। এই যে আমি একটু আগেই বলছিলাম যে কিছু ইম্পর্টেন্ট টার্মস আছে, সেই টার্মস গুলো কি কি, সেটাই হচ্ছে এক নাম্বার আমাদের ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। তো ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ হচ্ছে সেই ভোল্টেজ যেখানে কমপ্লিট ডিসরাপশন অফ ডাইইলেকট্রিক অকার্স। মানে ডাইইলেকট্রিক যে ভোল্টেজ, সেই ডাইইলেকট্রিক ভোল্টেজটার ব্রেকডাউন ভোল্টেজ যেটা, সেটা কিন্তু মানে ব্রেক হয় আর কি যেই ভোল্টেজে, সেটাই হচ্ছে, এবং করোনা তৈরি হয়, সেটাই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। এবার এটাকে একটা ফর্মুলা দিয়ে ডিনোট করা হয়েছে, যে ফর্মুলাটা ভিসি ইকুয়াল টু আর জি জিরো ডেল্টা এম জিরো এলএন, এলএন কিন্তু এটা আইএন না, ঠিক আছে, এলএন মানে হচ্ছে লগ এলএন ডি বাই আর কেভি, where r is equal to radius of the conductor, কন্ডাক্টরের রেডিয়াস। যখন আমাদের প্রবলেম দেওয়া থাকবে তখন হয়তো বের করতে দিতে পারে হোয়াট ইজ, মানে হয়তো সমস্ত ডেটা দিয়ে দেবে এবং বের করতে দেবে হোয়াট ইজ দ্য ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ, বা এই যে প্রত্যেকটা ডেটা রয়েছে আর জি জিরো ডেল্টা এম জিরো এলএন ডি বাই আর, তো এই প্রত্যেকটার মধ্যে হয়তো যে কোনো একটা আননোন দিয়ে বাকিগুলো নোন দিয়ে দেবে এবং তোমাদের প্রবলেম বের করতে হবে। তাহলে আর রেডিয়াস অফ দ্য কন্ডাক্টর, জি জিরো হচ্ছে ডাইইলেকট্রিক স্ট্রেংথ, যেটা একটু আগেই বলেছি 30 কেভি পার সেন্টিমিটার। পিক ভ্যালু আরএমএস এ বের করতে দিলে আরএমএস দিয়ে 21.2 কেভি পার সেন্টিমিটার দিয়ে করবে। ডেল্টা ইজ ইকুয়াল টু এয়ার ডেন্সিটি কারেকশন ফ্যাক্টর, যেটার ভ্যালু হচ্ছে 3.92 বি ডিভাইডেড বাই 2, সরি মানে 3.92 বি ডিভাইডেড বাই 273 প্লাস টি, যেখানে বি ইজ ইকুয়াল টু ব্যারোমেট্রিক প্রেশার, টি ইজ ইকুয়াল টু টেম্পারেচার ইন ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যান্ড এম জিরো ইজ দ্য রাফনেস ফ্যাক্টর অফ দ্য কন্ডাক্টর ফর স্ট্র্যান্ডেড ওয়্যার, হচ্ছে 0.85, ঠিক আছে। তো এগুলো দিয়ে আমরা অঙ্ক করব। নেক্সট হচ্ছে ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ ভিভি। This is the minimum boundary voltage at which corona glow appears. ভিজুয়াল কথাটা শুনেই কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা কিছু চোখে দেখতে পারবো। তাহলে যে মুহূর্তে ডাইইলেকট্রিক ব্রেক হলো এবং করোনা স্টার্ট হলো, সেটা হলো আমাদের ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ, মানে ব্রেকডাউন হচ্ছে, ডিসরাপ্ট করা মানে হচ্ছে ভেঙে যাওয়া, ব্রেকডাউন হচ্ছে, সেই সময় করোনা স্টার্ট হচ্ছে, সেই জায়গাটা হচ্ছে
ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ গুলিয়ে ফেলবে না, আর ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ মানে যেটা চোখে দেখা যাচ্ছে। তাহলে দিস ইজ দ্য মিনিমাম বাউন্ডারি ভোল্টেজ at which corona glow appears. It is greater than VC. এটা অবশ্যই ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজের থেকে বেশি হবে, তবেই আমরা ভোল্টেজ মানে আগে তো করোনা হচ্ছে দেন আমরা আলো দেখতে পাচ্ছি, তাহলে অবশ্যই এই ভোল্টেজটা ভিসির থেকে বেশি হবে, ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজের থেকে বেশি হবে। এবং এটারও একটা পার্টিকুলার ফর্মুলা রয়েছে, যে ফর্মুলাটা হলো 21.1, মানে যেটা আমাদের ব্রেকডাউন ভোল্টেজের ইয়ে আর কি, মিলিভোল্ট, এই সরি মিলিভোল্ট বলছি, তোমার এমভি। এমভি মানে হচ্ছে রাফনেস ফ্যাক্টর, যেটা আমরা আগেরটাই M0 দেখেছিলাম, রাফনেস ফ্যাক্টর অফ স্ট্র্যান্ডেড ওয়্যার। এটা হচ্ছে এমভি, হচ্ছে রাফনেস ফ্যাক্টর ফর স্ট্র্যান্ডেড কন্ডাক্টর, যেটার ভ্যালু কিনা 0.72। ডেল্টা আর, ডেল্টা আমরা আগে দেখলাম কি জিনিস না, ব্যারোমেট্রিক এয়ার ডেন্সিটি ফ্যাক্টর, আর বিটা হচ্ছে ব্যারোমেট্রিক প্রেসার। তাহলে আর আগে আমরা আগেই ডিফাইন করে দিয়েছি হোয়াট ইজ আর এন্ড হোয়াট ইজ স্মল ডি, ঠিক আছে, ডিস্টেন্স। স্মল ডিটা হচ্ছে ডিস্টেন্স। নেক্সট হচ্ছে করোনা লসের একটা পার্টিকুলার ফর্মুলা রয়েছে, যেটা দিয়ে আমাদের যদি এই সমস্ত বের করার পরেও ভিজুয়াল ক্রিটিক্যাল ভিজুয়াল ডিসরাপটিভ ক্রিটিক্যাল ভোল্টেজ বা ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ বের করার পরেও একটা জিনিস বের করতে হতে পারে, যেটা হচ্ছে করোনা লস। সে করোনা লস ইজ ইকুয়াল টু 241 into 10 to the power minus 5 f plus 25 divided by delta into root over of r by d into vp minus v0 তার হোল স্কয়ার। ইউনিটটা হচ্ছে কিলোওয়াট পার কিলোমিটার পার ফেজ। ভিপি মানে হচ্ছে ভোল্টেজ পার ফেজ, আর ভি0 মানে হচ্ছে এখানে ভিসি আমরা ধরে নেব ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। তো যদি মানে অঙ্ক জেনারেলি আসে না, বাই চান্স এলে তখন তোমরা যাতে করতে পারো, তাই এগুলো দেওয়া হয়েছে। আর তোমাদের হায়ার স্টাডিজেও কিন্তু এগুলো কাজে লাগবে, তাই এগুলো দেখে রাখবে। নেক্সট হচ্ছে, কেউ কিছু বলছো? কোনো কোয়েশ্চেন কারোর? আচ্ছা ম্যাম, হ্যাঁ এখন বলো। পর্যন্ত কত কেভি পর্যন্ত হাইয়েস্ট ইলেকট্রিসিটি জেনারেট করা যায়? কত কেভি ইলেকট্রিসিটি জেনারেট করা যায় অ্যাট এ টাইম? ও মানে আমাদের হাইয়েস্ট ভোল্টেজ এখন লেভেল বলছো? হুম। 761 কেভি ছিল, এবার এখন আমি শুনছিলাম যে 1200 কেভি জেনারেশনও হচ্ছে কোনো একটা স্টেটে, তো এটাই আর কি হাইয়েস্ট রেট। আর স্ট্যান্ডার্ড একটা শুনেছি, মানে আমরা পড়েছি যখন, তখন হচ্ছে 761 কেভি। ঠিক আছে, ওকে। একটু গুগলে চেক করে নেবে, যে রিসেন্ট আমি 1200 কেভির উপরে কাজ দেখেছি, তাও তোমরা একবার চেক করে নেবে। ওকে। হুম। তাহলে হলো আমাদের পাওয়ার লস ফর্মুলা আমরা দেখে নিলাম। এবার হচ্ছে কি কি ফ্যাক্টরস করোনাকে ইয়ে করে, সেটা আগে একটু বলেছি যে ডিজাইনের উপর ডিপেন্ড করে। তো সেগুলো আর একটু ডিটেলে কি না, ইলেকট্রিক্যাল কিছু ফ্যাক্টরস আছে, অ্যাটমসফেরিক কিছু ফ্যাক্টরস আছে, আর কন্ডাক্টর সাথে রিলেটেড ফ্যাক্টরস, মানে কন্ডাক্টর গুলো আমরা তোমার কি বলে স্ট্যান্ডার্ড ইউজ করব নাকি সলিড ইউজ করব, সেগুলো হচ্ছে তার সঙ্গে রিলেটেড। তো ডিটেলে একটু দেখি যে ইলেকট্রিক্যাল ফ্যাক্টর কি কি আছে। যেমন ফ্রিকোয়েন্সি, আমরা যখন এই পাওয়ার লসের ফর্মুলা দেখলাম, যে দেখো এখানে একটা f প্লাস 25, মানে হচ্ছে এই করোনা লস কিন্তু ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে এর চেঞ্জেসও হবে। তাহলে করোনা তখনই বাড়বে যখন ফ্রিকোয়েন্সি বাড়বে। ঠিক আছে, দিস ইজ হোয়াই ডিসি করোনা ইজ অলওয়েজ লেস, মানে ডিসিতে তো ফ্রিকোয়েন্সি জিরো, সেজন্য করোনা সেখানে হয়তো খুবই কম।
করোনা লস। তো আমাদের ইলেকট্রিক্যাল ফ্যাক্টর যেটা রয়েছে ফ্রিকোয়েন্সি, করোনার সাথে ডিরেক্টলি, করোনা লসের পাওয়ার লসের সাথে ফ্রিকোয়েন্সি ডিরেক্টলি প্রপোর্শনাল, দ্যাটস ওয়াই এটা বাড়লে ওটা বাড়বে। ফিল্ড হচ্ছে, field around the conductor is a function of voltage as well as the configuration of the conductor. অবশ্যই ভোল্টেজের উপরেই এর ডিপেন্ডেন্সি রয়েছে। whether they are placed in vertical configuration or delta formation etc, critical disruptive voltage is less for the middle conductor and hence corona is more. if ground clearance of the conductor is less, corona will be more. যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও কম থাকে, গ্রাউন্ডের থেকে কম উঁচুতে যদি কন্ডাক্টর প্লেস করা হয়, তাহলে সেই জায়গাতেও কিন্তু করোনা বেশি হবে, কারণ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ডিভিডিএক্স এর উপরে কিন্তু এই আমাদের করোনা লসটা ডিপেন্ড করে। ডিভিডিএক্স যত বাড়ে করোনা তত বাড়বে। অ্যাটমসফেরিক ফ্যাক্টর কি কি আছে না, প্রেসার অ্যান্ড টেম্পারেচার। লোয়ার দ্য ভ্যালু অফ অ্যাটমসফেরিক প্রেসার, করোনা উইল বি মোর। কেন? দেখো এই ফর্মুলাটায় দেখো, এই যে ডেল্টা, ডেল্টাটা কি 3.92 বি ডিভাইডেড বাই 2733 প্লাস টি। তাহলে এখানে ব্যারোমেট্রিক প্রেসারের উপরে ডিপেন্ড করছে এবং অ্যাটমসফেরিক প্রেসারের উপরে কিন্তু বায়ু চাপ যেটা সেটার উপরে ডিপেন্ড করছে। সো করোনা ইজ মোর ইন হিলি এরিয়া দেন দ্যাট ইজ দ্য প্লেনস। At higher temperature, air density correction factor is less, corona will be more. Dust, rain and snow effect. The particles of dust clog to the conductor and so Vc reduces, which increases corona loss. ডাস্টের মধ্যেও কিন্তু ইলেকট্রন থাকে এবং সেখানে করোনা লস থাকে, ওই করোনা লস তার কারণে কিন্তু বাড়বে। ইলেকট্রনের পরিমাণ যত থাকবে বা এয়ারে তত কিন্তু ইলেকট্রন অ্যাভালেন্স হওয়ার প্রবাবিলিটি থাকবে। Similarly, bad atmospheric condition such as rain, snow reduces Vc and hence increases the corona loss. তাহলে ইলেকট্রিক্যাল ফ্যাক্টর আর অ্যাটমসফেরিক ফ্যাক্টর দুই ধরনের ফ্যাক্টর রয়েছে যার জন্য এই করোনা লস কিন্তু বেশি হচ্ছে। আচ্ছা ম্যাম, বরফ পড়ে, হ্যাঁ বলো। হাই টেনশন লাইন গুলো যদি আমরা ডিসি সাপ্লাই ইউজ করি তাহলে তো করোনা লস কম হবে। হ্যাঁ হবে, কিন্তু ডিসি সাপ্লাই আমরা এই জন্যই ইউজ করি না, কারণ ডিসিতে হচ্ছে আমাদের খরচ অনেকটা বেশি, কস্ট। আমরা তো প্রত্যেকটা সিস্টেম বা যাই আমরা জীবনে করছি না কেন, পাওয়ার জেনারেশন বলো বা আমাদের লাইফস্টাইল বলো, সবকিছু আমরা কিসের উপরে ডিপেন্ডেন্ট? পয়সার উপরে। তো কস্ট ইকোনমিক ব্যাপারটাকে মাথায় রেখে ডিসি ট্রান্সমিশন বা ডিসি ডিস্ট্রিবিউশন করা হয় না, কারণ ডিসি ডিস্ট্রিবিউশন বা ট্রান্সমিশন করতে গেলে সেখানে বড় বড় ধরনের রেকটিফায়ার ইনভার্টার লাগবে, ঠিক আছে? তো রেকটিফায়ার এর দাম অনেক হয়, সেই কস্টটাকে মিনিমাইজ করার জন্য আমরা ডিসির জায়গায় এসিতে অনেক ইজিলি, অনেক কম খরচে আমরা অনেক হাই ভোল্টেজ কে জেনারেশন বা ট্রান্সমিশন করতে পারি। দ্যাটস ওয়াই ডিসি ইউজ করা হয়, ঠিক আছে? ওকে ম্যাম। এবার হচ্ছে মেথড অফ রিডিউসিং করোনা লস। কি কি মেথড ইউজ করে করোনা লস আমরা কমাবো? তো আগেই বলেছিলাম যে ডায়ামিটারকে বড় করতে হবে কন্ডাক্টরের, এবং হলো কন্ডাক্টর বা বান্ডেল কন্ডাক্টর যেটা বলছে সেগুলোকে আমাদের ইউজ করতে হবে। বান্ডেল বা স্ট্র্যান্ডেড কন্ডাক্টর মানে সলিড কন্ডাক্টর না ইউজ করে আমরা স্ট্র্যান্ডেড বা টুইস্টেড অনেকগুলো সলিড কন্ডাক্টরকে একসাথে টুইস্ট করে যেটা কন্ডাক্টর বানানো হয় সেগুলো হচ্ছে স্ট্র্যান্ডেড কন্ডাক্টর বা বান্ডেল কন্ডাক্টর। আর কি করতে হবে? কন্ডাক্টরের স্পেসিং আগেই বলেছি যে ইনক্রিজ করতে হবে। দুটো কন্ডাক্টর বা তিনটে কন্ডাক্টর বা চারটে কন্ডাক্টর যাই ইউজ করেছি মানে থ্রি ফেজ এর ক্ষেত্রে, তো সেই কন্ডাক্টর গুলোকে একে অপরের থেকে একটা পার্টিকুলার স্পেস মেনটেন করে। কিন্তু এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে আমাদের করোনা ভাইরাসের জন্য যেভাবে মানুষকে মানুষের থেকে করোনা কমানোর জন্য ডিস্টেন্স মেনটেন করতে বলা হয়েছে, ঠিক সেরকমই আমাদের এই ট্রান্সমিশন লাইনেও কিন্তু করোনা লসকে কমানোর জন্য একটা কন্ডাক্টর থেকে আর একটা কন্ডাক্টরের মধ্যে ডিস্টেন্স মেনটেন করতে হবে, যার জন্য করোনা লস কমানো যায়, ঠিক আছে? এগুলো জীবনেও ভুলবে না, এভাবেই মনে রাখবে। নেক্সট হচ্ছে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। Due to corona formation, the surrounding air
the conductor becomes conducting and hence virtual diameter of the conductor is increased. The increased diameter reduces the electrostatic stresses between the conductor. তাহলে শুধুমাত্র যে তোমার করোনা ক্ষতি করছে তা কিন্তু নয়, এর ভার্চুয়াল আমরা বলছিলাম যে লার্জ ডায়ামিটারের কন্ডাক্টর ইউজ করতে হবে, তো ভার্চুয়ালিও কিন্তু এর ডায়ামিটার কিছু সময়ের জন্য হলেও যে করোনা লস যখন হচ্ছে এর ডায়ামিটার ইনক্রিজ হচ্ছে, যেটা কিনা আমাদের ট্রান্সমিশনের জন্য ওভারহেড লাইনের জন্য অ্যাডভান্টেজিয়াস। করোনা রিডিউসেস দ্য এফেক্টস অফ ট্রানজিয়েন্ট প্রডিউসড বাই দ্য সার্জেস, এই হলো তার অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি? করোনা ইজ অ্যাকম্পানিড বাই এ লস অফ এনার্জি, দিস এফেক্ট দ্য ট্রান্সমিশন এফিসিয়েন্সি অফ দ্য লাইন। ট্রান্সমিশন এফিসিয়েন্সি যদি লস হয় সেখানে অবভিয়াসলি এফিসিয়েন্সির ঘাটতি হবে, সেটাই লেখা আছে। ওজোন ইজ প্রডিউসড বাই করোনা অ্যান্ড মে কজ corrosion of the conductor due to the chemical action, এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ। The current drawn by the line due to corona is non-sinusoidal and hence non-sinusoidal voltage drop occurs in the line. This may cause inductive interference and neighboring communication line. তাহলে আমরা তো চাই যে যত স্মুথ সাইনোসয়েডাল, তার জন্য আমাদের এত কিছু ফিল্টার সার্কিট এসব ইউজ করা হয় যাতে করে সাইনোসয়েডাল ভোল্টেজ আমরা পেতে পারি। তো সাইনোসয়েডাল ভোল্টেজ যদি না পাই তাহলে সেখানে ইন্ডাকটিভ ইন্টারফারেন্স হবে এবং কমিউনিকেশন লাইনে ইন্টারফারেন্স হবে, যেটা কিনা আনডিজায়ারেবল। এবার একটা প্রবলেম আমরা দেখব। প্রবলেমটা কি না, একটু আগে আমি বলছিলাম যে ফর্মুলার উপরে বেস করে প্রবলেমটা করা হয়েছে। তো এখানে কি বের করতে দিয়েছে জাস্ট একবার পড়ে নি প্রবলেমটা। এ 3-phase লাইন হ্যাজ conductors 2 cm in diameter, খেয়াল রাখবে 2 cm in diameter, spaced equilaterally 1 meter apart. If the dielectric strength of the air is 30 kV per centimeter, মানে ম্যাক্স মানে এখানে পিক ভ্যালু, ঠিক আছে। Find the disruptive critical voltage for the line. Take air density factor delta equal to 0.952 and irregularity factor বা roughness factor যেটা আমরা বলেছিলাম m0 is equal to 0.9। তাহলে আমাদের ফর্মুলাতে আছে ডিসরাপটিভ ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ ভিসি বের করতে দিয়েছে। আমাদের ফর্মুলাতে ডেল ডি বাই আর আছে। তাহলে কন্ডাক্টরের মধ্যে স্পেসিং তো ডিরেক্টলি বলে দিয়েছে যে 1 মিটার অ্যাপার্ট, এবং কন্ডাক্টরের ডায়ামিটার যেটা কিনা রেডিয়াস আমরা ফর্মুলাতে ইউজ করেছি আর, তাহলে 2 সেন্টিমিটার দেওয়া আছে, সেটাকে রেডিয়াসে পরিণত করতে গেলে 2/2 হাফ করে দিতে হয়, তাহলে 1 সেন্টিমিটার। কন্ডাক্টরের স্পেসিংটা আমাদের মিটারে দেওয়া আছে, সেটাকে কনভার্ট করতে হবে সেন্টিমিটারে, সেজন্য 100 সেন্টিমিটার করেছে। ডাইইলেকট্রিক স্ট্রেংথ অফ এয়ার G0 is equal to 30 kV per সেন্টিমিটার, যেটাকে আরএমএস এ কনভার্ট করতে হবে পার সেন্টিমিটারে, কেভি পার সেন্টিমিটারে, সেটা হচ্ছে 21.2। ডিসরাপটিভ ক্রিটিক্যাল ভোল্টেজ ভিসি ইজ ইকুয়াল টু তাহলে m0 g0 ডেল্টা আর, এটা লগ ই ডি বাই আর কেভি পার ফেজ। তাহলে 0.9 হচ্ছে আমাদের দেওয়া আছে m0, g0 21.2 দেওয়া না থাকলেও আমরা জানি ইনটু ডেল্টা, ডেল্টার ভ্যালু কত আছে না 0.952 ইনটু আর, আর মানে আমরা দেখলাম যে 1 সেন্টিমিটার বের করেছি 1 ইনটু লগ ই ডি মানে 100 সেন্টিমিটার ডিভাইডেড বাই আর, আর মানে 1। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত দাঁড়াচ্ছে না 83.64 কেভি পার ফেজ। লাইন ভোল্টেজ বলেছে ফাইন্ড দ্য ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ ফর দ্য লাইন। তাহলে লাইনের ভোল্টেজ বের করতে গেলে আমরা জানি √3 দিয়ে ফেজ ভোল্টেজকে গুণ করতে হয়, কারণ ফেজ ইজ ইকুয়াল টু ভিএল বাই √3। তাহলে √3 ইন্টু ভি ফেজ লাইন ভোল্টেজ, সেটা কত বেরোচ্ছে 144.8 কেভি। কিছুই নেই, জাস্ট জানতে হবে ফর্মুলাটা এবং তার ভ্যালুগুলো পুট করে দিতে হবে, এটাই হচ্ছে
অঙ্ক। আমরা একটু বইটা খুলি, ঠিক আছে? এখানে তো এতটুকুই রইলো। এরপরে আমরা আর একটা অঙ্ক দেখবো এবং তারপরে একটু স্যাগটা আমরা ধরবো। একটু জাস্ট ওয়েট করে যাও। বইটা দেখা যাচ্ছে তো? ম্যাম দেখা হ্যাঁ যাচ্ছে। ম্যাম। হ্যাঁ, তোমরা বইটা পড়ছো তো, বইটা খুলছো তো নাকি? এই বইটার মতন ভালো বই কিন্তু আর হয় না, জানো তো। খুবই একটা সুন্দর বই, মানে এত সুন্দর করে লেখা আছে, এত সুন্দর করে বোঝানো আছে যে তোমাদের কোনো সমস্যাই হবে না। দেখো আর একটা অঙ্ক দেখো। এ 132 kV লাইন উইথ 1.956 সেন্টিমিটার ডায়ামিটার। কন্ডাক্টরের ডায়ামিটার দেওয়া আছে। Conductors is built so that corona takes place if the line voltage exceeds 210 kV, if the value of potential gradient at which ionization occurs can be taken as এত, find the spacing between the conductor। মানে ডিটা বের করতে দিয়েছে, স্মল ডিটা, ঠিক আছে? তাহলে সলিউশনটা দেখো যে থ্রি ফেজ লাইন অ্যাজিউম করা হয়েছে এবং কন্ডাক্টরের ডায়ামিটার দেওয়া ছিল 1.956 সেন্টিমিটার, সেটাকে রেডিয়াসে কনভার্ট করেছে বাই 2 করে। ডাইইলেকট্রিক স্ট্রেংথও দেওয়া রয়েছে 30 কেভি পার সেন্টিমিটার, কিন্তু আমাদের আরএমএস এ বের করতে হবে, সেই জন্য এটাকে 21.2 করে নিয়েছে। ডিসরাপটিভ ভোল্টেজ 210 বলা আছে, সেখানে 210 ভিএল বাই √3 করে ভি ফেজ বের করে নিয়েছে, ঠিক আছে? এবার হচ্ছে ইররেগুলারিটি ফ্যাক্টর m0 is equal to 1 অ্যাজিউম করে নিয়েছে এবং স্ট্যান্ডার্ড প্রেসার অ্যান্ড টেম্পারেচার ফর হুইচ এয়ার ডেন্সিটি ফ্যাক্টর ডেল্টা ইজ ইকুয়াল টু 1 ধরে নিয়েছে। লেট ডি সেন্টিমিটার বি দ্য স্পেসিং বিটুইন দ্য কন্ডাক্টর। যেহেতু ফর্মুলাতে আমাদের আছে ডি হচ্ছে স্পেসিং বিটুইন দ্য কন্ডাক্টর, আমাদের এটাই বের করতে হবে। তাহলে ভিসির ভ্যালু দেখো বের করেছি আমরা, এত যেটা দেওয়া ছিল আমরা ফেজে বের করে নিয়েছি, এবং m0 এর ভ্যালু হচ্ছে 1, g0 এর ভ্যালু 21.2, ডেল এর ভ্যালু 1 ধরে নিয়েছি, আর এর ভ্যালু এই যে বেরিয়েছে 0.978 log e d বাই r। এই log e d বাই r টা বের করব এবং সেখান থেকে d বের করব। তাহলে ক্যালকুলেট করে যেটা এসছে এটা। এবার 2.3 log e log 10 d বাই r, ঠিক আছে? log 10 করে নিয়েছে এবং d বাই r করে অ্যান্টিলগ করে দেখো আলটিমেটলি কন্ডাক্টর স্পেসিং d ইজ ইকুয়াল টু 348.8 ইন্টু r। আর এর ভ্যালু আমরা আগেই জানি এবং সেখান থেকে 341 সেন্টিমিটার। খুবই ইজি জিনিস। আমি একটু আগেই বলেছিলাম যে প্রবলেমগুলোর সব ডেটাই দেওয়া থাকবে, জাস্ট একটা ডেটা হয়তো আননোন থাকবে, যে ডেটাটা আমাদের যাই বের করতে দিক না কেন আমরা কিন্তু এই ফর্মুলা দিয়েই বের করতে পারবো। আর যদি পাওয়ার লস বের করতে বলে এর পরের অঙ্কগুলো দেখতে পাবে, হয়তো আরো রয়েছে পাওয়ার লস দিয়ে, ঠিক আছে? এগুলো তোমাদের জাস্ট একবার দেখে রাখবে, বাই চান্স এলে তখন তোমরা যাতে করতে পারো, ঠিক আছে? নেক্সট আমরা একটু স্যাগে চলে যাই, একটু জাস্ট শুরু করব, পরের দিন আমি প্রবলেম বা আরো আদার্স। তো হচ্ছে স্যাগ। এক সেকেন্ড। হ্যাঁ, স্যাগ হচ্ছে, দেখবে কন্ডাক্টর গুলো একটা টাওয়ার থেকে আর একটা টাওয়ারে যখন কন্ডাক্টরটাকে হ্যাং করা হয় তখন কন্ডাক্টর গুলোকে স্ট্রেট করা হয় না। যেগুলো দেখবে মাঠের মানে হাই ভোল্টেজ যে কন্ডাক্টর, সেখানে দেখবে একটা মিনিমাম একটা হ্যাঙ্গিং পজিশনে সেই কন্ডাক্টরকে রাখা হয়, যেটাকে বলা হয় মিনিমাম ক্লিয়ারেন্স ফ্রম দ্য গ্রাউন্ড, ঠিক আছে? সেইটাকেই বলা হচ্ছে স্যাগিং, মানে একটু জাস্ট ঝুলিয়ে রাখা হয়। কারণ যখন
স্টর্ম হয়, বৃষ্টি হয়, তখন কি হয়, প্রেসার থাকে এয়ারে। তো সেই প্রেসারের জন্য কন্ডাক্টর যদি টান টান করে বেঁধে রাখা হয়, যখন যেটা তোমার সামুদ্রিক এলাকা বা হিলি এরিয়া, সেখানে তো প্রচন্ড পরিমাণে বাতাস থাকে, তো সেই জায়গাতে কন্ডাক্টরের মধ্যে প্রচন্ড প্রেসার পড়ে, টেনসাইল স্ট্রেংথ তার ব্রেক করে যায়, এবং তখন কন্ডাক্টর ছিঁড়ে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকে। সেই জন্য এই স্যাগ নামক জিনিসটাকে প্রোভাইড করা হয়েছে, স্যাগ নামক যে টার্মটা সেটাকে আনা হয়েছে। তো কন্ডাক্টরের স্যাগ হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। স্যাগ না করলে কন্ডাক্টরের মানে ক্ষতি হবে, কারণ কন্ডাক্টর ছিঁড়ে যাবে স্ট্রেসের কারণে। তাহলে আমরা ডেফিনিশনটা একটু দেখবো, যে দ্য ডিফারেন্স ইন লেভেল বিটুইন পয়েন্টস অফ সাপোর্টস অ্যান্ড দ্য লোয়েস্ট পয়েন্ট অন দ্য কন্ডাক্টর ইজ কল্ড স্যাগ। একটু ছবি দেখবো। কন্ডাক্টর সাসপেন্ডেড বিটুইন টু ইকুইভ্যালেন্ট সাপোর্ট, যখন দুটো ইকুইভ্যালেন্ট সাপোর্টে কন্ডাক্টর ঝোলানো রয়েছে, এই পয়েন্টটা হচ্ছে স্যাগ পয়েন্ট। ঠিক আছে, এ আর বি, the conductor is not fully stretched but is allowed to have a dip, এই যে একটা ডিপ রয়েছে, the lowest point on the conductor is O and that is the sag S। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার দুটো কন্ডাক্টরের দুটো পয়েন্ট, এখানে সাপোর্টটা থাকবে এবং এটাই হচ্ছে আমাদের স্যাগ পয়েন্ট, আর এই যে এলাকাটা, এই এরিয়াটাকে বলা হচ্ছে স্যাগ। তাই এর সম্বন্ধে কিছু তথ্য দিয়েছে, জাস্ট একটু দেখবো। এত স্পিডলি মুভ করছে। দেখো, when the conductor is suspended between two supports at same level, it takes the shape of catenary। ঠিক আছে, এই যে শেপটাকে, এটাকে বলা হচ্ছে ক্যাটিনারি শেপ। However, if the sag is very small compared with the span, the sag span curve is like a parabola, প্যারাবোলার মতো দেখতে। The tension at any point on the conductor acts tangentially, এই যে tangentially act করছে টেনশনটা। Thus tension T0 at the lowest point O acts horizontally as shown in figure, এই যে হরাইজেন্টালি T0 কিন্তু মুভ করছে এই O থেকে, এই ট্যানজেনশিয়ালি হরাইজেন্টালি কিন্তু এই T0 টা মুভ করছে, টেনশনটা হচ্ছে। The horizontal component of the tension is constant throughout the length of the wire, এই যে T0 টা, এটা হচ্ছে constant throughout the length of the conductor. The tension at supports is approximately equal to the horizontal tension acting at any point of the on the wire. Thus, if T is the tension at the support B, ঠিক আছে, এবং T is equal to T0 সেই মুহূর্তে, যেহেতু কনস্ট্যান্ট। এবার হচ্ছে এই স্যাগ আমরা ক্যালকুলেট করব কি করে, একটা পার্টিকুলার ফর্মুলা রয়েছে এই স্যাগ ক্যালকুলেশনের। ঠিক আছে, তো দেখো একটা কন্ডাক্টরের কন্ডাক্টর নিয়েছে, সেই কন্ডাক্টরটা সাপোর্ট দুটো সেম প্লেনের সাপোর্টের সাথে কানেক্টেড আছে, এবং সে যে পয়েন্টটা আমরা বলেছিলাম যেখান থেকে আমরা স্যাগ ক্যালকুলেট করব, সেই মিনিমাম ক্লিয়ারেন্স যে পয়েন্ট, সেটা হচ্ছে ও। এ বি দুটো কন্ডাক্টরের দুটো পয়েন্ট, তাহলে মাঝখান থেকে ওকে যদি ডিভাইড করি, এটা যদি পুরোটা এল হয়, তাহলে এই পোর্শনটা L/2 আর এই পোর্শনটা L/2। ঠিক আছে, লেন্থ অফ দ্য স্প্যান, এই যে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টের যে ডিস্টেন্স, দিস ইজ কল্ড স্প্যান। আর হরাইজন্টালি যে টেনশনটা ক্রিয়েট করছে সেটা হচ্ছে টি, এবং এই যে এখানে যে কোনো একটা পয়েন্ট নিয়েছি সেটা হচ্ছে পি, taking the lowest point O as the origin, let coordinates of point P and একটা পয়েন্ট কনসিডার করা হয়েছে কন্ডাক্টরের যে কোনো একটা পোর্শনে, সেটা হচ্ছে P, এবং তার কোঅর্ডিনেট কি, এক্স আর ওয়াই।
তাহলে এইখান থেকে এইটুকু পোর্শন হচ্ছে এক্স, আর এই যে পোর্শনটা এটা হচ্ছে ওয়াই। এবং যদি আমি এই পোর্শনটুকুর ও আর পি এর মাঝখানটাকে ডিভাইড করি, তাহলে আমরা পাবো x/2 আর x/2, কারণ টোটালটা এক্স। এগুলো আমরা ক্যালকুলেশনের জন্য করেছি। আর একটা ওয়েট নেওয়া হয়েছে যেটা হচ্ছে WX। তাহলে একটু দেখে নিই যে এল, প্রথমে একটুখানি প্রথম থেকে পড়ে নিই। কনসিডার এ কন্ডাক্টর বিটুইন টু ইকুইলেভেল সাপোর্ট, আগেই বললাম দুটো সেম প্লেনের উপরে, A and B with O as the lowest point of the যেমন দেখানো হয়েছে। It can be proved that lowest point will be at mid span, ঠিক আছে, মাঝখানে। L is equal to length of the span, W is equal to weight per unit length of the conductor, T is equal to tension of the conductor. Consider a point P on the conductor, taking the lowest point O as the origin. Let the coordinates of point P is equal to x and y. Assuming that the curvature is so small that curved length is equal to its horizontal projection, OP is equal to এই যে OP, এটাকে যদি horizontally আমি নিই তাহলে OP is equal to x. The two forces acting on the portion OP of the conductors are the weight WX of the conductor acting at a distance of x/2 from O. এই যে WX হচ্ছে যে কতটা ডিস্টেন্সে, x/2 ডিস্টেন্সে এই ওয়েটটা কিন্তু পড়ছে। And two forces acting on the portion OP, the weight WX of the conductor acting at a distance x/2 from O, ঠিক আছে, O থেকে x/2 ডিস্টেন্সে এই WX ওয়েটটা রয়েছে। The tension T acting at point O দেখানোই আছে। Equating the moments of above two forces about point O যদি করি, তাহলে আমরা ছবিতে দেখতে পাবো T into Y, T into Y is equal to WX into x/2। তাহলে টেনশনের সাথে আমরা এই হরাইজন্টালটা নিলাম, আর এর সাথে আমরা এটা নিলাম। তাহলে এই দুটোকে যদি ইকুয়াল করি, তাহলে আমরা কি পাবো, Ty is equal to WX into x/2 করলে y is equal to আমরা পাবো WX স্কয়ার বাই 2T। যেখানে আমরা এই ছোট্ট পোর্শনের y মানে কি, এখানেই হচ্ছে আমাদের স্যাগটা, এই স্যাগের সাথেই আমরা এটাকে ডিনোট করতে পারি। তাহলে maximum dip is represented by the value of y at either of support A and B. At support A তে x is equal to L/2, ঠিক আছে, আর y is equal to s। তাহলে স্যাগ is equal to আমরা এখানে x এর ভ্যালু, এই যে x স্কয়ারের x এলো এবং y এলো, তাহলে x s এ y এর জায়গায় s পুট করলাম এবং x এর জায়গাতে L/2 পুট করলাম। তাহলে y L/2 তার হোল স্কয়ার 2T, মানে এই যে ফর্মুলাটা এলো, এই ফর্মুলাটাই জাস্ট মাথায় রাখবে। ডেরিভেশন খুব একটা আসে না, যদি আসে তাহলে একটু দেখে রাখবে তার জন্য। তো এই ফর্মুলাটা দিয়ে কিন্তু যাবতীয় প্লেন লেভেলের যে স্যাগ, তারপরে আমরা আরো পড়বো আনইকুয়াল লেভেলে কি হবে, স্নো এফেক্ট, আইস এফেক্ট, মানে যখন কন্ডাক্টরের উপরে যে আমাদের যেগুলো ঠান্ডার দেশ আছে সেখানে তো বরফ পড়ে, তো সেই জায়গাতে কন্ডাক্টরের উপরে বরফ জমে গেলে সেই আইস লোডিং এর জন্য কি স্যাগ চেঞ্জেস হয়, সেগুলোও কিন্তু আমরা দেখবো। তো আজকে যেটা পড়লাম সেটা কি না, ইকুয়াল লেভেলের স্যাগ কিভাবে ডিটারমাইন করব, WL²/8T এই ফর্মুলা দিয়ে, যেখানে L হচ্ছে যে আমাদের লেন্থ স্প্যান, আর T হচ্ছে টেনশন, ঠিক আছে, W হচ্ছে ওয়েট। তাহলে আমরা একটা জাস্ট ইকুয়াল লেভেলের অঙ্ক একটু দেখে নিতে পারি। দেখি যদি অঙ্ক পেয়ে যাচ্ছি ইকুয়াল লেভেলের একটা দেখে নিই, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওয়েট, এদের এই আইস লোডিং বা আনইকুয়াল লেভেলের ডেরিভেশন গুলো আরো একটু বড় বড় আছে, জাস্ট বুঝে নিলেই পারবে। এই একটা প্রবলেম আছে ইকুয়াল লেভেলের ক্ষেত্রে, ঠিক আছে। ফার্স্ট প্রবলেম যেটা আমরা ডেরিভেশন করলাম,
যে 132 kV ট্রান্সমিশন লাইন হ্যাজ দ্য ফলোইং ডেটা, ওয়েট অফ দ্য কন্ডাক্টর হচ্ছে এত, লেন্থ অফ স্প্যান হচ্ছে এত, আলটিমেট স্ট্রেংথ হচ্ছে 3100 কেজি, সেফটি ফ্যাক্টর 2, ক্যালকুলেট দ্য হাইট অ্যাবভ গ্রাউন্ড মানে স্যাগ at which the conductor should be supported, ground clearance required is 10 meters. তাহলে weight of the conductor আমাদের 680 কেজি পার কিলোমিটারে দেওয়া আছে, ঠিক আছে, সেটাকে মিটারে করে নিয়েছে। ওয়ার্কিং টেনশন টি ইজ ইকুয়াল টু আলটিমেট স্ট্রেংথ বাই সেফটি ফ্যাক্টর, এই জিনিসটা মাথায় রাখতে হবে। টেনশন ইজ ইকুয়াল টু আলটিমেট স্ট্রেংথ বাই সেফটি ফ্যাক্টর, আলটিমেট স্ট্রেংথ ইজ গিভেন, সেফটি ফ্যাক্টর 2 ইজ গিভেন, স্প্যান লেন্থ ইজ গিভেন, মিটারে কনভার্ট করে নিয়ে মিটারে দিয়েছে, তো এইটাকেও আমাদের যেহেতু পার কিলোমিটারে ছিল এটাও মিটারে কনভার্ট করে নিয়েছে, এবং স্যাগ ইজ ইকুয়াল টু এই ফর্মুলা যদি পুট করি, W ইজ ইকুয়াল টু এত, L ইজ ইকুয়াল টু 260 মিটার তার স্কোয়ার ডিভাইডেড বাই 8 ইন্টু টি মানে হচ্ছে 1500 কেজি। তারপরেও দেখো একটা জিনিস বলে দিয়েছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স রিকোয়ার্ড ইজ 10 মিটার্স। তাহলে এখানে যেহেতু এটা বলে দিয়েছে, তাহলে স্যাগ এতটা রাখার পরেও আমাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা এতটা আছে, তাহলে টোটালটা যোগ হবে 10 প্লাস 3.7 মানে 13.7 হচ্ছে আমাদের হাইট অ্যাবভ দ্য গ্রাউন্ড অ্যাট হুইচ কন্ডাক্টর শুড বি সাপোর্টেড। কতটা হাইট হবে সেটা হচ্ছে এটা। বলো এবার, ক্লিয়ার? এরপর দিন আমরা আরো আনইকুয়াল লেভেল এবং আইসের উপরে করব, সেগুলো আরো ইন্টারেস্টিং দেখতে পাবে। আইস লোডিং এর ফলে কিভাবে স্যাগ হয় সেগুলো আরো বড় বড় অঙ্ক আছে, এবং এগুলো পরীক্ষাতে কিন্তু এই ম্যাথ গুলো আসবেই 100%। তো সেই জন্য ভালো করে একটু বুঝে ভালো করে দেখবে, আর এই বইটা থেকে একটু দেখে রাখবে, তাহলে পরের দিন আমার পড়াতেও সুবিধা হবে। ঠিক আছে? ঠিক আছে, অ্যাটেন্ডেন্স সুদীপ্ত? হ্যাঁ ম্যাম, নিয়ে নিয়েছি। হ্যাঁ, তাহলে অ্যাটেন্ডেন্সটা আমাকে পাঠিয়ে দাও, আর আমি এই নোটসটা আমি ক্লাসরুমে দিয়ে দেব। আর ঠিক আছে, আচ্ছা তোমাদের সাথে তো আমার আজকেই দেখা হয় না, একদিনই। আচ্ছা ঝটপট তোমাদের কাছে কারো কাছে খাতা আছে? আর না হলে থাক, আমি তোমাদেরকে ওয়ার্ড ফাইলে লিখে পাঠিয়ে দেবো, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট করতে হবে একটা, তো অ্যাসাইনমেন্টটা রেডি করবে। আমি আজকে কোশ্চেনটা দিয়ে, আজকে না পারলে আজকে তো আমার হবে না, কালকে আমি কোশ্চেন দিয়ে দেবো, ঠিক আছে? অ্যাসাইনমেন্টটা Okay, কিন্তু ma'am. সিরিয়াসলি খাতায় কলমে করবে, মানে খাতায় পেনে লিখবে এবং সেটার ফটো পিডিএফ করে আমাকে মেল করবে। আমি কোশ্চেনটা দিয়ে দেবো আজকে, কালকে। ঠিক আছে, চলো তাহলে আজকে এখানেই ক্লাস স্টপ করলাম। Thank you, ma'am. থ্যাংক ইউ।